ওই যে সোনা দানা দামি গহনা, না, ভালো ভালো গান গান আছে। আছে না একটা, সোনা দানা দামি গহনা, প্রেমের কাছে কিছুই না। ভালো গীতিকার, ভালো আছে। সেও ভালো গীতিকার, ফরাদ মজহারও ভালো গীতিকার। ফরাদ, এই যে সঞ্জীবদার যত গান তো ফরাদ মজহারের লেখা, অসাধারণ গান একটা। ওই যে মেয়ে মেয়ে গানটা আছে না, সঞ্জীব চৌধুরী মারা গেল যে, মেয়ে তুমি কি জানো, ভালো ভালো কথা। পরে ফরাদ মাজার সিনেমায় যে কটা গান লিখছে অসাধারণ। আবদার সিনেমা একটা গান ছিল, কি জানো গানটা, অনেক জনপ্রিয় আছে। এগুলো জিনিয়াস, কিন্তু কামে লাগলো না দেশের, এটা অভাগা জাতি, তাই না ভাই? হুম, মাঝখান দিয়ে জিনিয়াস না। আমন্ত্রণ, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নতুন বছরের প্রত্যাশা। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আছেন সিনিয়র সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, এবং আমার সঙ্গে আরও আছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই শহীদুদ্দিন মাহমুদ স্বপন ভাই, আপনার কাছে যেতে চাই। নতুন বছর ইংরেজি 2025, খ্রিস্টীয় 2024কে বিদায় জানিয়ে আমরা আজ নতুন বছরের প্রথম দিনে, তাই আমাদের শিরোনামে রেখেছি নতুন বছরের প্রত্যাশা। আপনি জানেন 24-এর সবচাইতে আলোচিত যেটি বাংলাদেশকে বিশ্বের একদম প্রথম সারির দেশ বা প্রথম দেশ হিসেবে নিয়ে আসছে, জুলাই বিপ্লব, জুলাই আগস্টের যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান, তার যে জন আকাঙ্ক্ষা যেটি ধারণ করছে। নতুন বছরের প্রত্যাশার কথা বলা হচ্ছে যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, নতুন বাংলাদেশ হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, অনেক কিছুই আসছে। কিন্তু এর মধ্যেও রাজনৈতিক দল, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, এদের মধ্যে এক ধরনের টানাপোড়েন হচ্ছে। আপনি জানেন যেটা জুলাই প্রোক্লামেশন নিয়ে, জুলাই ঘোষণাপত্র, অভ্যুত্থানের ঘোষণাপত্র, এটি নিয়ে আপনি কি মনে করেন নতুন যাত্রায়, নতুন প্রত্যাশায়, নতুন বাংলাদেশে এই টানাপোড়েন বেশ দ্বৈততা বা দূরত্বের সৃষ্টি করবে? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনার দর্শক শ্রোতাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। নতুন বছরের প্রথম দিনে দেশবাসীকে আমার দল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। অত্যন্ত প্রাসঙ্গিক আজকে যে আলোচনাটি, বছরের প্রথম দিন, বিগত বছরটা আমরা কিভাবে পার করলাম সে বিষয়ে একটু কথা বলি। আমি আমার প্রত্যাশার কথায় আসতে চাই। আমরা এটি জানি যে জুলাই গণ অভ্যুত্থানটাকে শত বছরের ইতিহাসের মধ্যে একটি অন্যতম রাজনৈতিক ঘটনা হিসাবে আমরা দেখেছি বা দেখবার চেষ্টা করছি। আমরা বহু রাজনৈতিক সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে আমাদের অনেক অর্জন হয়েছে, কিন্তু এটি একটি ব্যতিক্রম ছিল। যে ব্যতিক্রম একটি সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক কর্তৃত্বের অধীনে যে আন্দোলনটি সংগঠিত হয় নাই, সুনির্দিষ্ট কোনো নেতার অধীনে কোনো আন্দোলনটি সংগঠিত হয় নাই, সুনির্দিষ্ট যে রাষ্ট্র সংস্কারের যে দাবিটি উত্থাপিত হয়েছে সেটিও তখন এজেন্ডাভুক্ত ছিল না। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে, যে এই অভ্যুত্থান পুরা জাতিকে তার যে বিগত সময়ের যে ফ্যাসিস্ট যে ব্যবস্থাপনা, যে রাজনীতি বিদ্যমান ছিল, যে লুণ্ঠনতন্ত্র বিদ্যমান ছিল, যে এক ব্যক্তির আইন এবং এক ব্যক্তির শাসন, যেটি সংবিধান বা অন্য কোনো বিধিবিধান দ্বারা পরিচালিত হচ্ছিল না, এরকম একটা দুঃসহ শাসন ব্যবস্থা বিরাজ করছিল। এই 24-এ আমরা সেই শাসককে হটিয়েছি। একই সাথে এই 24 আমাদের ভেতরে, এই দেশের মানুষের ভেতরে, এই দেশের ছাত্র তরুণদের ভেতরে এক ধরনের নতুন রাজনৈতিক চিন্তা তৈরি করবার একটা সুযোগ তৈরি করে দিয়েছে, যেটি আমরা নতুন রাষ্ট্রের কথা বলছি, নতুন রাষ্ট্র কাঠামোর কথা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। আজকে 25-এ এসে সেই প্রত্যাশাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের গত 50 বছরের আন্দোলন সংগ্রামের ইতিহাস যদি আমরা দেখি, আমরা একটি সরকারকে বা একটি শাসককে হটিয়ে আর একটি শাসককে বসানোর জন্য লড়াই করেছি।
অর্থাৎ ক্ষমতার পালাবদলের একটা লড়াই করেছি, ক্ষমতার রূপান্তরের কোনো লড়াই আমরা করিনি। 24 অভ্যুত্থান ক্ষমতার রূপান্তরের লড়াই তৈরি করবার সুযোগ করে দিয়েছে। এখানে বলা হয়েছে শাসককে হটাবো, একই সাথে শাসন ব্যবস্থাকে আমরা হটাবো। সে হটানোর যেই বক্তব্যটা আজকে আসছে সেটি 25-এর কাজ করবার আমাদের মূল লক্ষ্যের জায়গা। এই শাসন ব্যবস্থা বদলাবার জন্য নানা বক্তব্য আছে, সংবিধান নতুন করে লিখবার কথা, রিরাইট করার কথা, আমরা আমূল সংস্কারের কথা বলছি, নানা ব্যক্ত কথা তার মতামত ব্যক্ত করছে। কিন্তু লক্ষ্যটা একটা, যে ব্যবস্থাপনায় আমরা ছিলাম, যে পদ্ধতির ভিতরে ছিলাম, যে দুঃশাসনের ভিতরে ছিলাম, আগামী বাংলাদেশ সেই দুঃশাসন দেখতে চায় না। এই জায়গাটা অত্যন্ত পরিষ্কার এবং ক্লিয়ার। এই জায়গায় কিভাবে আমরা এটিকে অ্যাচিভ করব, কিভাবে এটিকে বাস্তবায়ন করব, সেই বিষয়ে আমরা যারা গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিলাম, যারা জড়িত ছিলাম, যারা এই আন্দোলনের ছাত্রদের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, অথবা রাজনৈতিক দলসমূহ যারা আমরা গত 15.5 বছর পর্যন্ত এই সংগ্রামে যারা যুক্ত ছিলাম, তারা কিন্তু এই সংগ্রামের সময়ও আমরা বলেছিলাম শাসক এবং শাসন ব্যবস্থা বদলানোর লড়াই একসাথে চলবে। আমাদের যে 31 দফার যে 1 দফা, সেখানে কিন্তু শাসক এবং শাসন ব্যবস্থা বদলের লড়াই ছিল। এটি শুধু শাসক বদলের লড়াই ছিল না। সেই প্রেক্ষিতে ছাত্র জনতার আমাদের সেই বক্তব্যটাকেই তাদের বৃহৎ ক্যানভাসের ভিতরে যেভাবে নিয়ে আসলো, যেভাবে দৃশ্যমান হলো, যাদের সামনে উপস্থাপিত হলো, পুরো জাতির প্রত্যাশার জন্ম নিয়েছে এক নতুন বাংলাদেশের। সেই বাংলাদেশে গড়বার লক্ষ্যে আজকে ভিন্ন ভিন্ন উঠোন সাজানোর আমাদের চেষ্টা আছে, এটা থাকবারই কথা। কারণ যেই শাসক বদলানোর যেই লড়াইটা করেছি আমরা, সেটিকে সফল হয়েছি। নতুন যে যাত্রাটা আমরা করবার চেষ্টা করছি, নতুন যে পথে হাঁটবার চেষ্টা করছি, সেই পথে হাঁটতে গিয়ে আমাদের নানা ব্যত্যয় বা বিভিন্ন জায়গা তৈরি হচ্ছে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। আমি এটাকে বিভাজন বলছি না, দৃষ্টিভঙ্গির পার্থক্য বলতে পারি। কেউ বলছেন আগে নির্বাচন পরে সংস্কার, কেউ বলছেন পরে সংস্কার আগে নির্বাচন। এই আগে এবং পরে, পরে এবং আগে, এই বিভাজনে না গিয়ে আমরা যদি এই বিষয়টাকে আমরা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করি, তাহলে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, আবু সাইদ মুগ্ধদের যে ত্যাগ, হাজার হাজার শহীদের যে ত্যাগ, যে বিকলাঙ্গ, চোখ নাই, নাক নাই, হাত নাই, পা নাই যে মানুষগুলো, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমাদের যেটুকু পার্থক্য জায়গাটুকু আছে, সেই পার্থক্যটা সমাধান করবার পথও আছে। সেই পথের দিকে যাওয়ার জন্য আমাদের সকলের মধ্যে এক ধরনের আলোচনা, ঐক্যমত্য তৈরি করবার চেষ্টা করা উচিত। এবং সেই ঐক্যমত্য তৈরি আমাদের করতেই হবে। কারণ যে জায়গায় আমরা পৌঁছানোর চেষ্টা করতে চাই, সেই চেষ্টায় পৌঁছাতে হলে ঐক্যমত্যের কোনো বিকল্প নাই। এটি একক গোষ্ঠী বা দলের পক্ষে এই জায়গায় পৌঁছানো সম্ভব নয়। আপনি একটা কথা বলি, আমি শেষ করতে চাই এই পর্বে, সেটি হচ্ছে সংস্কার একটি জাতীয় ঐক্যমত্যের বিষয়, আর নির্বাচন হচ্ছে ক্ষমতার পালাবদলের বিষয়। একটি নির্বাচন আর সংস্কার দুটোকে একসাথে মিলিয়ে একরকম করে দেখবার সুযোগ নেই। কারণ জাতীয় ঐক্যমত তৈরি না হলে সেই রাষ্ট্রের মৌলিক জায়গায় যে সংস্কারের কথা আজকে বলা হচ্ছে, ক্ষমতা কাঠামোর যে সংস্কারের কথা বলা হচ্ছে, ক্ষমতার বিকেন্দ্রীকরণের যে কথা বলা হচ্ছে, সেগুলোর মৌলিক সংস্কারে ঐক্যবদ্ধ একটি প্রয়াস দরকার। আর আপনি একটি শুধু নির্বাচন যদি বলেন, সেই নির্বাচনটি আপনার আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার বিষয় আছে, সেজন্য ঐক্যমত্যের বিষয় নাই। আপনার বিরুদ্ধে আমার অভিযোগ থাকবার বিষয় আছে, আমার বিরুদ্ধে আপনার অভিযোগ থাকবার বিষয় আছে। সেই জায়গায় বলতে চাই, এই সংস্কারের সুযোগ কিন্তু অনেকে বলবার চেষ্টা করছেন সংস্কার চলমান প্রক্রিয়া। আমি মনে করি না সংস্কার কোনো চলমান প্রক্রিয়া। সংস্কারের সুযোগ তৈরি হয় কতগুলো ঘটনার কারণে। 71 মুক্তিযুদ্ধের কারণে নতুন সংবিধান তৈরি করবার সুযোগ তৈরি হয়েছিল, 24 গণ অভ্যুত্থানের কারণে নতুন বাংলাদেশ তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটি প্রতিদিন এই ঘটনা ঘটবে না। সেই পথে যাওয়ার জন্য আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আমি আপনার কাছে আবার আসবো। ইলিয়াস খান, যেটি শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলছিলেন যে একটি ব্যতিক্রম 24 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি ব্যতিক্রম, এবং নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত তৈরির একটা সুযোগ তৈরি হয়েছে। এখানে ক্ষমতার পালাবদল নয়, ক্ষমতার রূপান্তর একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আসলে সেটি কিভাবে হবে, সেটি 25-এ সেই প্রত্যাশাটা কেমন হবে? সেটি তো অবশ্যই সবচেয়ে বড় সুযোগ সৃষ্টি হয়েছে। এই কারণে আমরা কিন্তু বারবার হতাশ হয়েছি। যেমন ভাই একটু আগে বলেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে আমরা স্বাধীন দেশ পেয়েছি, এদেশে মানবাধিকার থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সাম্য থাকবে, সব কিছু আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, যে দলটি স্বাধীনতা অগ্রণী ভূমিকা পালন করেছে, তারাই গণতন্ত্রের হত্যা করলো। আমরা কিন্তু গণতন্ত্রের নিয়ে যুদ্ধ করেছি, কিন্তু তারাই গণতন্ত্র হত্যা করলো বাকশাল কায়েমের মধ্যে। তারপর আমরা গণমাধ্যমে, আপনি গণমাধ্যমের কর্মী, আপনি গণমাধ্যমের কর্মী, আমাদের কথা বলার অধিকার হরণ করা হলো। 4টি পত্রিকাকে সব কিছু বন্ধ করে দেয়। বলতেন যেটি আসলে গণমাধ্যম না, এটি সংবাদ মাধ্যম হয়ে গিয়েছিল। যাই হোক,
তারপরে ধরুন একটা দুর্ভিক্ষ উপহার দিল, কিন্তু সেই দুর্ভিক্ষ কিন্তু খাদ্য সংকটের কারণে হয়নি, আওয়ামী লীগের অব্যবস্থার কারণে এবং জোট চুরির কারণে হয়েছে। সুতরাং ৭১-এর পর কিন্তু আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে। তারপর ৯০ গণ আন্দোলন আমরা করেছি, ভাই ছিলেন, আমরাও ছিলাম, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র। আমরা দেখেছি এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করেছি, অনেক প্রত্যাশা ছিল আমাদের যে এই আন্দোলনের মধ্যে দিয়ে, এরশাদ সরকারের বিদায়ের মধ্যে দিয়ে আমরা একটা ভালো দেশ পাবো, আমরা কিন্তু পাইনি। এবং আপনি দেখুন তো পলিটিক্যাল গভর্নমেন্টগুলো আসলে, শুধু শিক্ষাঙ্গনের কথাই বলি, এরশাদ সরকারের সময়ও কিন্তু যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হতো, কিন্তু পরে আমরা কি দেখলাম, দলীয় বিবেচনায় ভাইস চ্যান্সেলর নিয়োগ করা হয়েছে। আমি খুব গ্লানি বোধ করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনও ভাইস চ্যান্সেলর হয়েছে যে বাংলা শব্দগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না, এটি কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তারপর কি এবার আন্দোলনটি আমরা বলেছি, ভাই বলেছেন ১০০ বছর ইতিহাসে, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একটি বিরল। এত, যেমন এরশাদের আন্দোলনের কথা আমি বলি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এবং নগর কেন্দ্রিক আন্দোলন ছিল, কিন্তু এবারের আন্দোলনটি ব্যতিক্রম, সারা দেশব্যাপী প্রত্যেকটি মানুষকে ছুঁয়ে গেছে। আমরা তাহরির স্কোয়ারের আন্দোলন দেখেছি, আমরা তিনানমের স্কোয়ারে দেখেছি, কিন্তু বাংলাদেশের মতো এই দৃশ্য শুধু ঢাকা না, সর্বত্র, এবং শুধু শিক্ষার্থী না, শিক্ষার্থীর বাবা মা, আত্মীয়স্বজন সবাই রাস্তায় নেমে গেছে। কারণ একটি দুর্বিনীত সরকার 15.5 বছর ধরে আমাদের নিপীড়িত নিষ্পেষিত করেছে এবং বাংলাদেশের কত অন্যায় করেছে, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল। সুতরাং আমি মনে করি এবার একটি বিরাট সুযোগ এসে, এবং এই সুযোগে আমি বলে রাখতে চাই, ভাই রাজনীতিবিদ, এবার রাজনীতিবিদরা কিন্তু যা ইচ্ছে তাই করতে পারবে, কারণ দেশের বিশাল সংখ্যক ছাত্র জনতা কিন্তু ওয়াচডগ হিসেবে থাকবে, তারা কি করছে এটি কিন্তু তারা ওয়াচ করবে। সুতরাং যা ইচ্ছে তাই করবো। আমি আগে খুব ভালো ভালো প্রতিশ্রুতি দিলাম, কিন্তু আমি ক্ষমতায় এসে যা ইচ্ছে তাই করবো, সেই সুযোগ আসবে বলে আমি মনে করি। সংস্কারের কথা হচ্ছে, তবে আমি মনে করি বাংলাদেশের বড় সংস্কার হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া। যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, যত অব্যবস্থাপনা আছে সবগুলো ঠিক হয়ে যাবে, এবং রাজনৈতিক শক্তি ছাড়া এদেশ নিয়ন্ত্রণ করা কিন্তু যাবে না। যেমন এখন যারা ক্ষমতায় আছেন, যারা বসছেন, জনগণের ম্যান্ডেট, এক ধরনের ম্যান্ডেট তো আছেন, কিন্তু একটু অনির্বাচিত ব্যক্তি বেশি দিন ক্ষমতা থেকে, এটি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া না। এবং আমরা কিন্তু জানি যে 1/11 সময় কিছু অনির্বাচিত ব্যক্তি 2 বছর ক্ষমতায় ছিলেন এবং তারা কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বাংলাদেশ থেকে। সুতরাং আমি মনে করি এবছরের মূল কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া, জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করা। কারণ আমরা দেখেছি, আমরা সবাই বলি 3টি নির্বাচন, কিন্তু 4টি নির্বাচন বলতে হবে। 8 সালে যে নির্বাচনটি হয়েছিল সেটি কিন্তু পূর্ব পরিকল্পনা হয়েছে, এবং বিএনপির মতো দল মাত্র 28টি সিট পেয়েছিল, এটা ভাবাই যায় না বাংলাদেশে, কিন্তু সেটি তারা করেছিল। সুতরাং আমি মনে করি, এবং পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে, দামি নির্বাচন হয়েছে, তারপরে রাতের নির্বাচন হয়েছে, ভোট ছাড়া প্রতিনিধি হয়েছে, এবং পার্লামেন্টে কারা বসছে আমরা কিন্তু দেখেছি। সব বাংলাদেশে বড় বড় মানুষ কিন্তু পার্লামেন্টে বসতে পারেন, আওয়ামী লীগ যাকে পছন্দ করেছে তাকে এনে বসিয়েছে। এই অবস্থা অবসান হতে হবে, এবং প্রকৃত জনপ্রতিনিধি পার্লামেন্ট আনতে হবে যারা জনগণের পক্ষে কথা বলবে। সুতরাং সংস্কার তো অবশ্যই জরুরি দরকার। সংস্কার, এবং যদি নির্বাচনটি সুষ্ঠুভাবে নির্বাচন উপহার দেওয়া যায়, সেটি হবে প্রকৃত সংস্কার। স্বপন ভাই বললেন যে আমরা সবসময় রাজনীতিবিদরা বলে আসছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার নির্বাচন একই সাথে চলতে পারে। এখন সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন আগে না সংস্কার? না, এখানে একটু স্বপন ভাইয়ের সাথে আমি ডিফার করি। তিনি এটি বোধহয় বলেছেন যে চলমান প্রক্রিয়া না, বাট এটি চলমান সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া, এটি চলতেই থাকবে। বর্তমানে যে আমি যে আইনটি করবো হয়তো 10 বছর বয়সে নাও লাগতে পারে, সেটি সংস্কার করতে হতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এবং সংস্কার আমরা মূল একটি জায়গায় আমরা এক আছি যে যারাই আন্দোলন করছে সবাই কিন্তু দেশটির কল্যাণ চায়, এবং সবাই কিন্তু একটি পয়েন্টে ঐক্যবদ্ধ যে স্বৈরাচারের বিরুদ্ধে সব দল কিন্তু ঐক্যবদ্ধ। এবং গত 15.5 বছর ওনারা আন্দোলন করেছে, বিএনপি করেছে, জামাত করেছে, অন্যান্য দল, ছোটোখাটো দল তারাও করেছে, এবং তাদের সবাই লক্ষ্য ছিল কিন্তু স্বৈরাচারের পতন। এবং শেষ পর্যন্ত ছাত্ররা এবং তাদের সাথে জনতার যোগ দিয়ে সেটি সফল করেছে। সুতরাং এই জন আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচিত প্রতিনিধি যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করতে হবে। ক্ষমতার পালাবদল আর ক্ষমতার পরিবর্তন, যেটা বলছেন ক্ষমতার রূপান্তর, পালাবদল হবে না রূপান্তর হবে? সংস্কার ছাড়া ভোট হলে তো পালাবদল হলো না, সংস্কার ছাড়া ভোট হবে সেটি তো বলছেন। যেমন নির্বাচন কমিশন একটি ছোট জগন্নাথ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, এবং নির্বাচনে পাঠানো হয়েছিল। যে বাংলাদেশ শুধু পার্লামেন্ট নির্বাচন, স্থানীয় সরকারের কোনো নির্বাচন ছিল না। আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি, এই ট্রেড বডি, প্রফেশনাল বডির নির্বাচন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা দেখেছি এফবিসিসিআই, ডিসিসিআই, তারপরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বিএমএ, নির্বাচনটা উৎসব ছিল। কিন্তু এসব জায়গা থেকে একটি বিশেষ জায়গাতে বলে দেওয়া হতো, নিশ্চয়ই আপনি জানেন
যে উনি সভাপতি উনি সেক্রেটারি, আর কিন্তু বিশেষ জায়গায় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে, প্রতিটি সরকারের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলে দেওয়া হতো উনি সভাপতি উনি সেক্রেটারি, কোনো কিছু ছিল না কিন্তু। সুতরাং আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে, আমি যে কথাটা বলেছি যে যা ইচ্ছে তাই করার সুযোগে বাংলাদেশের রাজনীতিবিদদের থাকবে না, কারণ তাদের ছাত্র জনতার দৃষ্টিগুলো তাদের উপর আছে। সুতরাং যে কিছু করলে তাদের কিন্তু তাদেরও বিপদে করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইতিহাসের থেকে আমরা শিক্ষা নিই না। স্বৈরাচার কোনোদিন ভাবেনি যে আমার পতন হবে। 4 তারিখে কিন্তু কেউ চিন্তা করেনি যে পালিয়ে যেতে হবে। 5 তারিখ 12টা পর্যন্ত এবং এবার অনেক দিক আছে কিন্তু, যেমন ধরুন এই ভূখণ্ড থেকে 2জন মানুষ পালিয়ে গেছে, 2জন ক্ষমতাধর মানুষ। একজন 800 বছর আগে লক্ষণ সেন, এবার গেছেন শেখ হাসিনা। সুতরাং রাজনীতিবিদদের সতর্ক হওয়ার সুযোগ এসছে। জনগণ ইচ্ছে করলে কিন্তু জনগণের উপর কিন্তু কেউ নাই। ইলিয়াস খান, আমি আপনার কাছে আবার আসবো। মুজাহিদুল ইসলাম শাহীন, যেটি ইলিয়াস খান বলছিলেন যে এবার একটি সুযোগ এসেছে এবং রাজনীতিবিদদেরও এটা ভাবারও একটা বড় কারণ আছে। জুলাই আগস্টের যে অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান, সেখানে যে মানুষের যে প্রত্যাশা আকাশ চুম্বী ছিল, সেই প্রত্যাশার পারদ আসলে নিচের দিকে নামছে কিনা, বা নতুন বছরে আমরা সেই প্রত্যাশার ধারাবাহিকতা দেখতে পাবো কিনা? দেখুন, আপনি জুলাই 5 আগস্ট যে বিপ্লব সাধিত হয়েছে ধারাবাহিক প্রক্রিয়ার পরে, আন্দোলনের পরে, তো আসলে আমরা যেই সময়টা পার করেছি এটা খুবই সামান্য সময়। এই সামান্য সময়ে আমি দেশে অনেক কিছু করে ফেলবো, অনেক পরিবর্তন হয়ে যাবে, সংস্কার হয়ে যাবে, অল্প সময় এটা মনে করার কোনো কারণ নেই। আরও একটু রিজনেবল টাইম দিতে হবে। এই রিজনেবল টাইমটা কত হবে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। বাট রাজনীতিবিদ বা অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, পেশাজীবী, যারা বুদ্ধিজীবী, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আছে, আপনি দেখেন ডক্টর ইউনূস স্যার এই প্রধান উপদেষ্টা হওয়ার পরে তিনি কিন্তু অনেকগুলো কমিশন করে দিয়েছেন যে সংস্কারের জন্য কি কি প্রস্তাবনা আছে। এই কমিশনগুলো কিন্তু সে বিষয়ে কাজ করছে এবং তারা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিচ্ছেন। আপনি দেখেন সংবিধান সংস্কারের জন্য কমিশন আছে, বিচার বিভাগের জন্য কমিশন, দুর্নীতি প্রতিরোধের বিষয়ে বা দুর্নীতির মূলোৎপাটনের জন্য কিন্তু কমিশন করা হয়েছে। এই যে এনফোর্স যেগুলো ডিসঅ্যাপিয়ারেন্স আছে, গুমের বিষয়ে একটা কমিশন করা হয়েছে। সুতরাং এটা 15টি কমিশন হয়েছে। হ্যাঁ, 15টি কমিশন হয়েছে। সুতরাং আপনি দেখেন যে যেহেতু সদিচ্ছা এখানে আছে এবং এই সদিচ্ছা থাকার কারণে কিন্তু কমিশনগুলো হয়েছে এবং কমিশন কাজ করতেছে। এবং আমি গুম কমিশনে গিয়েছিলাম ব্যক্তিগতভাবে অনেকগুলো গুমের বিষয়ে তথ্য দেওয়ার জন্য, এবং তারা দেখলাম যে সারা দিন রাত তারা ওখানে কাজ করছেন এবং তাদের সাথে তাদের স্বল্প পরিমাণ তাদের যে আয়োজন আছে, ব্যবস্থাপনা আছে, এর মধ্য থেকে কিন্তু তারা কাজ করতেছেন। আপনি দেখেন ওই যে সংবিধান সংশোধনের যে কমিশনটা আছে, এই কমিশন সংসদ ভবনে বসেন, তাদের কিন্তু বেসিক যে নিড যেগুলো, এই নিড কিন্তু নাই। তারপরেও এই কমিশনের সদস্যদেরকে আমি চিনি ব্যক্তিগতভাবে, তারা কিন্তু তাদের ব্যক্তিগত কাজ বাদ দিয়ে, তাদের প্রফেশন বাদ দিয়ে শুধুমাত্র সংস্কারের জন্য কিন্তু কমিশনে গিয়ে কাজ করছেন নিয়মিত। সবাই চাচ্ছেন যে দেশটা যেন সংস্কার হয়। এই সংস্কারের জন্য রিজনেবল টাইম আমি আগেও বলেছি দেয়া দরকার। এটা যদি আমরা দেয়া না হয়, আমরা যদি তাড়াহুড়া করে ফেলি বেশি, তাহলে কিন্তু সংস্কারগুলো আর সম্ভব না। আপনি দেখেন বাংলাদেশের যেগুলো বিরোধী রাজনৈতিক দল ছিল, এরা কিন্তু বিগত 2008 সাল থেকে 17 সাল এই 24 সাল পর্যন্ত কিন্তু অপেক্ষা করছেন এটা সুষ্ঠু নির্বাচনের জন্য, যেটা শেখ হাসিনা এই সুষ্ঠু ইলেকশন দেন নাই, তিনি ইলেকশনকে ম্যানিপুলেট করেছেন। তো এই ম্যানিপুলেটের জন্য দেখেন আমরা কিন্তু 17 বছর অপেক্ষা করতে পেরেছি। 17 বছর গিয়েছে, যাওয়ার পরে কিন্তু 17 মাসও এখন পর্যন্ত হয়নি। তা আপনি 17 বছর অপেক্ষা করেছেন, আপনি সংস্কার চান, আপনি সুষ্ঠু নির্বাচন চান, আপনি দেশের ভালো চান, কিন্তু আপনি যদি 17 মাসও যদি আপনি সময় দিতে না চান যারা এখন দায়িত্ব নিয়েছেন তাদেরকে, তাহলে তো আপনি সংস্কার কিভাবে আশা করবেন? সুতরাং আমি মনে করি এই নতুন বছরে এই দেশ সংস্কার হবে, আমূল পরিবর্তন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, এদেশের যেগুলো দুর্নীতি হয়েছে সেগুলো বের হবে, দুর্নীতি মূলোৎপাটন হবে এবং দুর্নীতি যেন করতে না পারে সেই আইনগুলো আমার ধারণা সংস্কার হবে। এদেশে যারা গুম করেছে, হত্যা করেছে, একজন রাজনীতিবিদদের মুখ বন্ধ করেছে, মিডিয়ার মুখ বন্ধ করেছিল, সঠিক গণমাধ্যম চর্চা যেটা হওয়া দরকার ছিল সেটা হয়নি, এই সবগুলো বিষয় সংস্কার হয়ে আমাদের মাঝে ইনশাল্লাহ এই 2025 সালের পরে একটি নতুন বাংলাদেশ আসবে বলে আমরা বিশ্বাস করি। জি, মুজাহিদুল ইসলাম শাহীন, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসব। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
কিছু সময় আমরা মোট ধরেন 55-তে শেষ করব, 11:55-তে। এটা 45 মিনিট প্রোগ্রাম, কিন্তু 50-52 মিনিট পর্যন্ত যায়, 52 থেকে 55। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। সৈয়দুদ্দিন মাহমুদ স্বপন, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, সংস্কারের কথা বলছিলেন। সংস্কারের পাশাপাশি একটি বড় চাওয়া, প্রত্যাশা, গণহত্যার বিচার, যেটি নিয়ে এরই মধ্যে আপনি জানেন যে কিন্তু এর ব্যাপ্তি বা এর পরিসংখ্যানটা এত বেশি যে সরকার আসলে এই সময়ে কিভাবে এটার বিচারের লাগাম টানবে। বিশেষ করে যেটি প্রধান প্রসিকিউটর যিনি বলেছেন যে প্রধান যারা অভিযুক্ত তাদের বিচারটা তারা শেষ করতে চায় 1 বছরের মধ্যে, কিন্তু সব বিচার নিশ্চিত করার উপায় কি? আমি এই কথা যাওয়ার আগে ভাইয়ের একটি কথা যুক্ত করতে চাই। সেটি হচ্ছে যে উনি যথার্থই বলবার চেষ্টা করেছেন যে যাহা ইচ্ছা তাহা করবার সুযোগ রাজনীতিবিদদের কমে আসছে। এটি সত্য কথা। একই সাথে উনি যেটা বললেন সেটি হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে জনপ্রতিনিধি বা রাজনৈতিক দলের কাছে এই ক্ষমতাটা যাওয়াটাই হচ্ছে যে আসতে থাকে। এটি খুব স্বাভাবিক কথা। রাজনীতিবিদেরাই তো দেশ চালাবে, ক্ষমতা যাবে, এটি প্রত্যাশিত। যেই প্রেক্ষিতে আজকে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি সেখানে আমাদের ব্যর্থতার কথাও বলেছেন। আমাদের 71-এর ব্যর্থতা, 90-এর ব্যর্থতা, 96-এর ব্যর্থতা। আমরা জনগণ, আমার ছাত্র সমাজ যেই মাত্রাই হোক আন্দোলনের মাধ্যমে তৎকালীন যারা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছিলেন তাদেরকে আমরা পরিবর্তন করেছি, আমরা 3 জনের রূপরেখা করেছি, কিন্তু পরবর্তীতে আমরা সেগুলো ধারে কাছে যাইনি। অর্থাৎ আপনি যদি খুব রূঢ় ভাষায় বলেন যে জনগণ বারবার কিন্তু প্রতারিত হয়েছে। এখন 90 এই জনগণ যেন আর প্রতারিত না হয় তার একটি মাইলফলক আমাদের তৈরি করতে হবে। এটি তৈরি করতে গেলে যাহা ইচ্ছা তাহা করবার যেমন সুযোগ নেই, এটিকে সাংবিধানিকভাবে কিভাবে আপনি এই ন্যায্যতা দেবেন যে যাহা ইচ্ছা তাহা আপনি করবেন না, এটি একটি আপনাকে গ্যারান্টি ক্লজ তৈরি করতে হবে। আপনি একটি নির্বাচন ক্ষমতায় যাওয়ার জন্য এবং রাজনীতিবিদের ক্ষমতা, সুষ্ঠু নির্বাচন আমরা 15.5 বছর পাইনি এবং নির্বাচন তামাশা হয়েছে, মানুষ অতিষ্ঠ, নির্বাচন বিমুখ হয়ে গেছে, সব ঠিক আছে। কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে শুধুমাত্র একটি নির্বাচন, এটি কিন্তু শুধুমাত্র, আমি কথাটা বলছি, অবশ্যই নির্বাচন পথ ছাড়া কোনো আমাদের বিকল্প নাই। নির্বাচনে যেতেই হবে এবং আমার রাজনৈতিক সরকার গঠন করতেই হবে, কারণ অনির্বাচিত সরকার দীর্ঘ সময় থাকবার সুযোগ নেই। কিন্তু যে আকাঙ্ক্ষাটা আপনি তৈরি করলেন, যে নতুন রাজনৈতিক শক্তিটা তৈরি করলেন, যে নতুন রাজনৈতিক আজকে ছাত্ররা, জনতা, শ্রমিক যেই ভাষায় কথা বলছে বা যে বক্তব্যগুলো তুলে আনছে, যেই রাষ্ট্র নতুনভাবে তৈরি করতে চায়, আর 2018 সালে বাচ্চা ছেলেরা রাষ্ট্র মেরামতের কাজ চলছে এই কথা বলছে। আমরা রাজনীতিবিদরা তখনও বুঝতে পারিনি যে রাষ্ট্র আসলে মেরামত করতে হবে। আমাদের বুঝতে 2024-এ এসে আমরা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতিবিদরা বুঝবার চেষ্টা করছি যে আসলেই বোধহয় ফাঁক হয়ে গেছে, আমাদের নতুন কিছু করতে হবে। সে করবার ক্ষেত্র আমার ধারণা আমরা যথার্থভাবে এই যে স্পিরিটের কথা আমরা বলছি, গণ অভ্যুত্থানের যে চেতনার কথা বলছি, আমরা ট্রেডিশনাল যে পলিটিক্সের এনভায়রনমেন্টে আছি, যে প্র্যাকটিসের ভিতরে আছি, আমরা বোধহয় এটার সাথে আরেকটু ইন্টারাক্ট হওয়া দরকার। আমাদের আর বুঝবার চেষ্টা করা দরকার, আর একটু ধারণ করবার, আর একটু কথা বলবার, আর একটু সংবেদনশীল হওয়া দরকার। আমরা সেই জায়গায় যদি না একটু আপনার সাথে যোগ করি, যে ছাত্রদের কথা বললেন, তাদের যে চিন্তা চেতনা, যে আকাঙ্ক্ষা, তারা যেটি বাস্তবায়ন করতে, তার সাথে কি প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে, যে নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কি আসলে মত পার্থক্য বা আমি বলবেন কি সাংঘর্ষিক কিনা তাদের চিন্তা চেতনা? আপনি দেখুন, এই গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকটি রাজনৈতিক দলের সমর্থনে এই সরকার এবং ছাত্রদের সমর্থনে, এবং তখন কিন্তু আমরা সকলেই কথা বলবার চেষ্টা করেছি রাষ্ট্র সংস্কারটা লাগবেই। এটি কিন্তু আমাদের কোনো বিভাজন তখন তৈরি হয়নি, প্রত্যেকের মুখে এক কথাই ছিল। কিন্তু সময় যখন যাচ্ছে, নানাবিধ কারণ, অনেক কারণ আছে, যৌক্তিক অযৌক্তিক অনেক কারণ আছে। যেমন বিএনপি প্রথমে বললো 3 মাসের ভিতরে নির্বাচন চাই, সালাউদ্দিন সাহেব আসি বললো 6 মাসের ভিতরে নির্বাচন চাই, তারপরে বললো যৌক্তিক সময় দেবো আমরা। এরপরে অন্য কথা এখন আমরা দেখছি, আমরাও সে কথা বলছি, আমরা বলছি যে আমাদের জোট বা দলের পক্ষ থেকে আমরা বলছি যে আমরাও নির্বাচন তো চাইবো, সকলেই আমরা নির্বাচন চাই, কারণ নির্বাচনে ভোট দিতে না পারার যন্ত্রণা থেকে তো লড়াইটা সংগঠিত করা গেছে। কিন্তু সেই নির্বাচনটা
দেওয়ার ক্ষেত্রে যে ক্ষমতার পালাবদলটা তৈরি করবে সেটি যেন যৌক্তিক, সাস্টেনেবল হয়, যেটি যেন মানুষের যে রক্তদানের যে আকাঙ্ক্ষা সেটি যেন বাস্তবায়নের রূপরেখা তৈরি করতে পারে, সেই লক্ষ্য হতে হবে। সেই জন্য সংস্কারগুলো দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে কী কী সংস্কার দরকার। আজকে দুর্নীতি দমন কমিশনের কথা ভাই বলল, সংবিধান সংস্কার, প্রশাসনের যে সংস্কার, পুলিশের সে সংস্কার, বিচার বিভাগের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, এই 5টা সংস্কার, 13টা বা 14টা সংস্কার কমিশন হয়েছে। এই 5টাকে বাদ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা আপনি বলেন। আপনি সংবিধানের যে সংস্কারের যে কথা বলছি, প্রশাসন, বিচার বিভাগ এবং পুলিশ নির্বাচন কমিশন যেখানে আছে, যে অবস্থায় আছে, যে তল্পিবহ যাহা ছিল তাই এখনও আছে, এদেরকে রেখে, এদের এই বিধিবিধান রেখে আপনি কীভাবে নির্বাচনটা করবেন। আর সংবিধানের যে মৌলিক জায়গাটি, যেটা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করতে চান আপনি, এই ক্ষমতা কাঠামো ভেঙে দেওয়ার জন্য যে ক্ষমতা কাঠামো এই সংবিধান আপনাকে দিয়েছে, যে ক্ষমতা কাঠামো শেখ হাসিনা তৈরি করেছে, যে ফ্যাসিস্ট ব্যবস্থা এরকম একজন মানুষ তৈরি করতে পারে, যে মানুষটি খুনের নির্দেশ দিতে পারেন, যার দলটি খুনের নির্দেশ দিতে পারেন, সেই রাজনৈতিক ব্যবস্থাপনা সেইটিকে বহাল রেখে আপনি আমাকে ক্ষমতায়ন করবার জন্য একটা নির্বাচন করলাম আমি, এর মধ্য দিয়ে ওই ব্যবস্থাপনা টিকে থাকলো, তাহলে কি আমি কি সে পথে যাত্রী হওয়ার সম্ভাবনা থাকছে না? থাকছে। সেই জন্য আমরা বলছি এই কাজগুলো করা দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ কেউ বলছেন, বড় রাজনৈতিক দল যারা আছেন তারা বলছেন যে আমরাই তো ক্ষমতা গিয়ে করব, এই সরকারের ম্যান্ডেট কি, আমাদের তো নির্বাচিত সরকারের ম্যান্ডেটের প্রশ্ন, এটিও যৌক্তিক কথা। কিন্তু আমি এর সাথে একটা যুক্ত করতে চাই, নির্বাচিত সরকার, পার্লামেন্ট মেম্বাররা, উনি আইনজীবী ভালো বুঝবেন, সংবিধান সংশোধন করতে পারেন, কিন্তু সংবিধান সংস্কার কি পার্লামেন্ট করতে পারেন? আমার একটা মৌলিক প্রশ্ন। কারণ যে সংবিধানকে সুরক্ষা দেওয়ার জন্য আপনি ওত নেন, যে এমপিরা ওত নেয়, সেই সংবিধানের মৌলিক সংস্কার কীভাবে করবেন উনি? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আপনি এটা সংশোধন করতে পারবেন বিভিন্ন জায়গায়, লাইন এখানে উপরটা নিচে আনতে পারবেন। কিন্তু বলা হচ্ছে যে সংবিধানে হাত দেওয়ার ক্ষমতার কারণে এই নির্বাচিত আমি বলছি যে, আমি বলতে চাই, সংবিধান বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন, আপনি যে সংবিধানের অধীনে ওত নিচ্ছেন সেই সংবিধানকে আপনি আমূল পাল্টাবেন মানে প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনি ভাগ করে ফেলবেন, আপনি 70 অনুচ্ছেদকে আপনি সীমারেখা টানবেন, আপনার পার্লামেন্টের উচ্চকক্ষ করবেন। যদি আমরা এগুলোতে ঐক্যমত্য হই, এরকম অনেক ফান্ডামেন্টাল বিষয় আছে যেগুলোতে যদি আপনি ঐক্যমত্য তৈরি করতে পারেন, তাহলে সেগুলো সেই সংবিধান সংস্কার করবার ক্ষমতা নির্বাচিত পার্লামেন্ট থাকে না। সেই জন্য আমাদের প্রস্তাব, আমরা বলি যে এই নির্বাচিত পার্লামেন্ট এবং সংবিধান সংস্কার সভার নির্বাচন একসাথে করুন। এই ম্যান্ডেটটা জনগণ থেকে নেই, তাহলে এই পার্লামেন্ট একই পার্লামেন্ট হবে। আপনি হয়তো বলতে পারেন যে বিএনপি তো জিতবে আগামী পার্লামেন্টে, তাহলে একই কথাই তো হলো। একই কথা হয় না, কারণ 70-এর নির্বাচনে আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে আপনি একটা নির্বাচনে গিয়েছিলেন। এখন আপনাকে বলে দিয়েছিল যে এইগুলো আপনাকে কারেকশন করতেই হবে আগামী পার্লামেন্টে। আজকে ডক্টর ইউনূসের সরকার যেটুকু সংবিধান সংস্কার অধ্যাদেশের মধ্য দিয়ে করবার সুযোগ আছে সেটুকু উনি করবেন, যেগুলো করবার সুযোগ নেই, ম্যান্ডেটের যদি প্রশ্ন আছে, যদিও আমি মনে করি সাংবিধানিক ম্যান্ডেট কীভাবে আছে জানি না, কিন্তু রাজনীতির ম্যান্ডেট যদি থাকে, গত 50 বছরের ভিতরে সবচেয়ে বড় ম্যান্ডেট এই সরকারের আছে বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে আপনার এই সংস্কার, মৌলিক সংস্কারগুলো যদি করতে চান, তাইলে সংবিধান সংস্কার সবার একটা নির্বাচন লাগবে। এই নির্বাচন তো দুটা নির্বাচনের কথা বলছি না, একই সাথে একই নির্বাচন, শুধু জাতীয় সংসদ নির্বাচনের সাথে আপনি বলবেন এটা একই সাথে সংবিধান সংস্কার সবার নির্বাচন। তাহলে 1 মাস 20 দিন অথবা 1.5 মাস অথবা 2 মাস অথবা 3 মাস, এই যেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনে আপনি যেই সংস্কারগুলো করতে চান সেই সংস্কারগুলো করবেন এবং একই সাথে আপনি নির্বাচিত সরকার হিসেবে সরকারের কাজ করবেন। তাহলে আজকে বিএনপি যে দাবিটা উত্থাপন করছে সেই দাবি এবং আমরা যেটি চাচ্ছি, এটির বিরুদ্ধে এক ধরনের সমঝোতার জায়গা তৈরি হওয়ার সুযোগ আছে। নির্বাচনটা হয়ে যেতে পারে এবং সংস্কারের প্রশ্নগুলো চলে আসতে পারে। তা না হলে আপনি ত্রয়োদশ সংশোধন করেছিলেন না তত্ত্বাবধায়ক সরকারের, পঞ্চদশ সংশোধনী বাতিল হলো কীভাবে? এবং সেখানে হাইকোর্ট বলেছে যে এটা সংবিধানের মূল স্পিডের সাথে কি সাংঘর্ষিক। আর আপনি যদি সংবিধান সংশোধন নির্বাচন করেন তাহলে হাইকোর্ট এটা বলতে পারবে না, কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি জনগণের ম্যান্ডেট দিচ্ছেন সংস্কার করবার জন্য। আর শুধু পার্লামেন্ট নির্বাচন করছেন আপনি ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আপনি ক্ষমতা যাওয়ার জন্য। আর এই জন্য আমরা এই রাজনৈতিক সমঝোতা চাই। এর মধ্য দিয়ে আমরা মনে করছি যে বিরোধের যে জায়গাগুলো আছে,
আজকে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্রের প্রশ্ন আসছে এ সমস্ত কিছু মীমাংসা করার একটা জায়গা আছে। শোভন ভাই, আমি আপনার কাছে আবার আসবো। ইলিয়াস খান, যেটি শোভন ভাই বলছিলেন, আপনি শুনছিলেন যে গণপরিষদের কথা, গঠনের কথা যেটা বলছিলেন সংস্কার, সেটি আসলে সমঝোতার জায়গা তৈরি করবে নাকি বিরোধকে আর উস্কে দিবে? না, উস্কে দেবেন। আমি কই সমঝোতা হওয়া দরকার, সব রাজনৈতিক শক্তি যেগুলো সমঝোতা হওয়া দরকার। কারণ যে কথাটি আগেই বলেছি আমরা, যে নানা সময় আমরা হতাশ হয়েছি, কিন্তু এবার কিন্তু সুযোগ এসছে। এবং এবারে একটি বিষয় আগেও আমি বলেছি যে একটি পয়েন্টে কিন্তু সবাই এক, যে স্বৈরাচারী সরকার যারা বিদায় নিয়েছে, যারা পালিয়ে গেছে, তারা যে গণতান্ত্রিক ব্যবস্থাকে যেভাবে হত্যা করেছে, যেভাবে নষ্ট করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট করেছে, সেটি যাতে না হয়, নতুন বাংলাদেশের স্বপ্ন কিন্তু সব দলে দেখছে। যেমন ছাত্ররা দেখছে, বিএনপি দেখছে, জামাত দেখছে, জাসদ দেখছে, সবাই কিন্তু দেখছে। এই একটি জায়গায় কিন্তু এক হওয়ার সুযোগ আছে। এবং ছোটোখাটো যে বিরোধ আছে, আমার মনে হয় বা ভুল বোঝাবুঝি বা হোক বা চিন্তা চেতনার মিল না থাকা যে বিষয়টা আছে, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি আশা করতে চাই। তো ভাই একটি কথা বলেছে, আমি কিন্তু বুঝতে পারিনি যে বিএনপি নির্বাচন চাচ্ছে, আমরা যেভাবে চাই। আপনারা কি নির্বাচন আরও পরে চান? এটি আমি সেটা বলি আগে পরের কথা বলছি না, আমি বলছি নির্বাচনটা যৌক্তিক সময়ের ভিতরে, আমরা তো টাইম ফ্রেম বেঁধে দিতে পারি না, যৌক্তিক সময়ের ভিতরে হওয়া চাই। আমরা মনে করি না যে দীর্ঘ সময় তা অপেক্ষা করতে হবে। বিএনপি একটু তাড়াতাড়ি চাচ্ছে। আমি সেটা বলি না। বিএনপি এই সরকার গঠন হওয়ার পরে দুইটা বক্তব্য আসছিল। প্রথমত হলো 3 মাসের ভিতরে একটা নির্বাচনের কথা বলা হয়েছিল, তারপরে 6 মাসের ভিতরে কথা বলা হয়েছিল। বিএনপি এখনো বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন চাই। এখন ওনারা টাইম ফ্রেম বেঁধে দেন নাই, কিন্তু যৌক্তিক সময়ের কথা বলছেন। আমি সময় নিয়ে কোনো বিতর্ক করছি না, আমি বিতর্ক করছি ফর্মটা কি হবে। নির্বাচনটা শুধু কি নির্বাচন হবে? বিএনপি যেমন বলছে যে নির্বাচিত হয়ে ওনারা রিফর্ম করবে। এই সরকারের তৎপরতা খুব চোখে পড়ছে না। একটু আগে আপনি উল্লেখ করেছেন, এই যে 4টি নির্বাচন ভুয়া নির্বাচন করলো, বা 3টি ধরলাম, প্রথমটা না হয় বাদ দিল। সরকার আসলে কি পদক্ষেপ নিয়েছে? না, সেটি আমি বলিনি। যে যারা এই নির্বাচনগুলো পরিচালনা করেছে, ডিসি, এসপি, তারা তো এখনও আমলাতন্ত্র আছেন না সবাই? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আমার তো মনে হয় কোনো ব্যবস্থা নেওয়া হয়। ডিসি, এসপি, ওসি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে তারা এক মঞ্চে উঠে নৌকার পক্ষে ভোট চেয়েছে। কারো কোনো শাস্তি হচ্ছে? ইভেন এখনও তো হচ্ছে না। আমি জানি না সেই ডিসি, এসপি এখন কোথায় আছে। তো বহু ডিসিএসপি তারা আরও উপরের পদে গিয়েছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 5 মাসও চলে গেছে। আমরা ওই যে বারবার বলতাম আগে যে শিশু গণতন্ত্র, বয়স কিন্তু 53 হয়ে গেছে বাংলাদেশের, কিন্তু আগে বলতাম আমরা খুব সব কিছু এই হয়ে যেত শিশু গণতন্ত্র না। ঠিক একইভাবে 5 মাস দৃশ্যমান কিছু দেখছি না, কিচ্ছু দৃশ্যমান পড়ছে না। যেমন এই সরকার প্রথম কাজ ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, তারা কি নিয়ন্ত্রণ করতে পেরেছে? তারা বলেছে সিন্ডিকেট, সেই পলিটিক্যাল সরকারগুলো যেভাবে বলতো যে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ সব কিছু, তারা বলছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। তুমি তো চিহ্নিত করতে পেরেছো যে সিন্ডিকেটে কারা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। আমরা কোনো ব্যবস্থা দেখছি না, বরং একদিনে তেলের দাম 8 টাকা করে বেড়েছে, সোয়াবিন তেলের দাম। এটা চিন্তা করা যায় না। আর আমরা যে সংস্কার বলি, নির্বাচন বলে, যা কিছু বলি, এটি কিন্তু আমরা 5 থেকে 10% লোক বলি, আর দেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু শান্তিতে থাকতে চায়, আর কিন্তু তাদের চাও পান, কিন্তু সেটি কিন্তু তারা পাচ্ছে না। তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী অবস্থা দেখুন। তারপরে আপনি সড়ক দুর্ঘটনা সাম্প্রতিককালে লক্ষ্য করেছেন, প্রতিদিন বহু মানুষ মারা যাচ্ছে। এই দৃশ্য তো আমরা চাই না, আমরা একটু শান্তি চাই। 5 মাসে দৃশ্যমান কোনো উন্নয়ন আমরা দেখিনি কিন্তু এখন পর্যন্ত। আমি জানি না সরকার এটি কেন করছে। 11টি কমিশন করেছে, তাদের তৎপরতা থেকে এই আমাদের তরুণ বন্ধু বলেছেন গুম কমিশনে বেশ কাজ হচ্ছে। অন্য কমিশন কে করছে আমরা কিন্তু খুব ভালো জানি না, বরং একজন একটু প্রশ্ন ফাঁস করে দিয়েছিলেন এই যে জনপ্রশাসন সংস্কার কমিশনে, সেটি নিয়ে আমলাতন্ত্রের ব্যাপক ক্ষোভ এসছে। সুতরাং আমি মনে করি এই দেশে এখন যে অব্যবস্থা বিভিন্ন ক্ষেত্রে চলছে, এই প্রতিদিন কোথাও না কোথাও আন্দোলন করছে, ঢাকা শহরে চলা যায় না, এগুলো রাজনৈতিক শক্তি ছাড়া নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং রাজনৈতিক শক্তি তো আছে, সেটিকে ফরমেশনের জন্য নির্বাচন দিতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর। নির্বাচন প্রশ্নে যেটি স্বপন ভাই বললেন যে দুটি মত যেতে পারে, একটি হলো ক্ষমতায় আপনি যেতে পারেন, আর একটি হচ্ছে যে সংবিধান যেটি হবে যে সেটিকে আসলে ম্যান্ডেটরি করার জন্য সেখানে জনগণের মতামত হবে একই ভোটে। আমি জানি না সেই সুযোগ আছে কিনা, আইনজীবী সাহেব ভালো বলতে পারবেন। একই নির্বাচন, 70-এর উদাহরণ তো আছে আমাদের কাছে, আমরা একই নির্বাচন করতে পারি, আমাদের ডাবল নির্বাচন। আমাদের সংবিধানে সেই সুযোগ আছে কিনা আমি জানি না, ভালো বলতে পারবো। এখানে আমাদের সংবিধানে সেই সুযোগ নাই। তবে যেটা হতে পারে, এই যে প্রোক্লামেশন যেটা ঘোষণা করার কথা বলছে, এর মাধ্যমে সরকার যদি মনে করে যে আপাতত এই সংবিধান সাসপেন্ড করে আমরা সংবিধানটাকে সংস্কার করব বা পুনর্লিখন করব, তখন গণপরিষদের মতো একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারে। শুধুমাত্র সংবিধান প্রণয়নের জন্য একটা নির্বাচন হবে, নির্বাচিত ব্যক্তিরা সংসদের সদস্য হবেন এবং সংবিধান রচনা করবেন, ওই পার্লামেন্ট ডিসলভ হয়ে যাবে
এবং তার ভিত্তিতে পরবর্তীতে সংবিধান অনুসারে আবার ইলেকশন হবে। সংবিধানের অধীনে শপথ নিয়ে সেই সরকারকে সংবিধান স্থগিত করতে পারে কিনা সেটা এখন আইনের মধ্যে পড়ে না, কিনা? বর্তমানে সংবিধানের অধীনে তো এটা তো একটা বিপ্লবী সরকারের মতো অনেকটা। আপনি দেখেন বর্তমান সরকারের সংবিধানে বলা মতে তো কোনো মানে যেটা ফ্রেমওয়ার্কের মধ্যে নাই কোনো। তার মানে কি? এখন তার মানে সরকার কি হলো সাংবিধানিক না, তার মানে হলো সুপ্রিম সুপ্রিম কোর্টের কিন্তু একটা ওপিনিয়ন নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেফারেন্স নেয়ার পরে এই বিপ্লবী যেই অবস্থাটা বিরাজ করতেছে, এই সময় কি করণীয়, এই সময় লিগ্যাল ফ্রেমওয়ার্কটা কি হবে, এই বিষয়ে কিন্তু আপনি দেখবেন রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়েছেন বা মতামত নিয়েছেন। তার ভিত্তিতে নেসেসিটি ফিল করে এই বর্তমান সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দেশে তো একটা শাসন ব্যবস্থা থাকা দরকার। এই মুহূর্তে সেই বিষয়টি বিবেচনা করে কিন্তু এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমরা সবসময় বলি যে এই সরকারের ম্যান্ডেট কিন্তু সমস্ত জনগণ দিয়েছে, বিপ্লব দিয়েছে। একটা বিপ্লবের পরে কিন্তু ইলেকশন, একটা বিপ্লবের পরে গণতন্ত্র কী অবস্থায় আছে এটা কিন্তু দেখে না। ইমিডিয়েটলি রাষ্ট্রকে স্টেবল করার জন্য কিন্তু এই সরকার কিন্তু দায়িত্ব নিয়েছেন। এই সরকারকে আপনি বিপ্লবী সরকারও বলতে পারেন। এই গণ অভ্যুত্থানের পরে গণমানুষের ম্যান্ডেট নিয়ে স্বৈরাচারের অ্যাগেনস্টে একটা সরকার দাঁড়িয়ে গেছে। আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন, ভাই বলেছেন যে কোনো উন্নতি আমি দেখছি না। আপনি দেখেন শেখ হাসিনার শেষ আমলে আমরা কিন্তু খুবই আতঙ্কিত থাকতাম যে দেশের রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে। আগামী দিন কি হবে, গভর্নমেন্টের এই আগামী 2 মাস পরে গভর্নমেন্ট কোনো ঋণ দিতে পারবে না, মানে ঋণ পরিশোধ করতে পারবে না। আপনি সেখান থেকে দেখেন ডক্টর ইউনূস স্যার প্রধান উপদেষ্টা হওয়ার পরে সারা বিশ্বে যে বাংলাদেশের মানুষ আছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হুন্ডিকে বাদ দিয়ে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠিয়েছে, যে কারণে আমাদের অর্থনীতি কিন্তু স্টেবল হয়ে গেছে, আমাদের রিজার্ভ বেড়ে গেছে। আমরা কিন্তু রিজার্ভ নিয়ে এখন শঙ্কিত না। শাহিন, আমাদের রিজার্ভ, ইলেকশন, সংস্কার, আমি তো বলছি যে 90% লোক এগুলো বোঝে না। দেশ শেষ হয়ে যাবে এই অবস্থা কিন্তু এখন নাই। ডক্টর ইউনূস স্যারের সবচেয়ে বড় অবদান, এই সরকারের বড় অবদান হলো রিজার্ভ ঠিক রেখে গভর্নমেন্টের হাসিনার যত ঋণ আছে, অন্যায়ভাবে দুর্নীতির মাধ্যমে যে ঋণগুলো করে তারা লুটপাট করেছে, এই ঋণগুলো এই সরকারের মাথায় বোঝা হিসাবে আসছিল, সেগুলো কিন্তু এই সরকার কিন্তু পরিশোধ করতেছেন এবং রিজার্ভ বাড়িয়েছেন। সুতরাং এই সরকারের উন্নয়ন আপনি যদি খালি চোখে বলেন যে নাই, সেটা কিন্তু না। এই গভর্নমেন্ট স্টেবল আছে, দ্রব্যমূল্য হাসিনা যা রেখে গেছে তার চেয়ে বাড়ে নাই, এইটাই হলো এই সরকারের সফলতা। আমাদের তো হওয়া উচিত ছিল 600 টাকা পেঁয়াজ হওয়া উচিত ছিল। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশের পেঁয়াজ দিব না, আলু দিব না, এইটা দেব না, ওইটা দিব না, এই শুভেন্দু মুখার্জি যেভাবে হুমকি দিয়ে সব বাণিজ্য বন্ধ করে দিচ্ছিল, সেখান থেকে আমরা এখনও নির্বিঘ্নে আলু, পেঁয়াজ, মরিচ খেতে পারছি, বাজারে সংকট হচ্ছে না এবং এগুলো দাম বৃদ্ধি পায়নি। এইটা হলো মানে এই গভর্নমেন্টের সফলতা। যদি বলেন দাম বাড়েনি, সেটা কি আসলে বলা যায় কিনা? অনেক দাম বেড়েছে, দাম বাড়েনি, এখন কিছুটা কমতে দিকে, দাম তো বেড়েছিল এখন একটি পণ্যের। হ্যাঁ, এখন তো হলো আপনার আমাদের শীতকালীন সবজিগুলো উঠে আসছে, যে কারণে দাম অনেকটা কমে গেছে। কিন্তু আপনি দেখেন যে পরিমাণ বাংলাদেশকে, বাংলাদেশ গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্টকে স্ট্রাগল ফেস করতে হচ্ছে। আপনি দেখেন পশ্চিমবঙ্গে যেভাবে এটা সত্য যে একটা অস্থিরতা বা শেষ করে দিচ্ছে, দখল হয়ে যাচ্ছে, আলু দেবো না, পেঁয়াজ দেবো না, মরিচ দেবো না, না খেয়ে মরবে তোমরা। সেখানে আমরা যে খেতে পারছি, বাংলাদেশের জনগণ, দ্রব্যমূল্যের দাম খুব বেশি বাড়েনি, যেটা হওয়ার কথা ছিল বা আমরা যেটা প্রেডিক্ট করছিলাম, সেই হিসাবে কিন্তু এইটা সফলতাই বলা যাবে। তারা নিয়ন্ত্রণে রাখতে পারছে না এখনো, এই 6 মাস বা 5 মাস যাই চেষ্টা করে যাচ্ছে যে একটা স্টেবল। আরেকটা বিষয় বলছিলেন যে বিচারের যে বিষয়টা, আপনি দেখেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা হওয়ার পরে 1971 সালের যারা বিচারগুলা, যে বিতর্কিত বিচারের কথা আমরা বলতেছি, সেই বিচারের তদন্ত কিন্তু শেষ হতে 14 মাস সময় নিয়েছিল তারা। 14 মাসে বিতর্কিত বিচারের যেগুলো ইনভেস্টিগেশন হয়েছিল, আপনি দেখেন আজকে কিন্তু 5 আগস্ট থেকে এই যে মানে কত মাস হলো, 5 মাস হলো, এই 5 মাসের মধ্যে কিন্তু এভিডেন্সগুলো কিন্তু কালেক্ট করা খুব ইজি। আপনার শেখ হাসিনা কীভাবে সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটির মাধ্যমে তার সরকার কিভাবে আদেশ দিয়েছিল গুলি করার, কিভাবে মেসাগার করার আদেশ দিয়েছিল, এগুলো কিন্তু এখন খুবই মানে আমাদের সময় লাইভ আছে। এখনও আপনার ভিডিও ফুটেজ আছে, পত্রপত্রিকা আছে, ইভেন আমার ধারণা কল রেকর্ড খুঁজলেও পাওয়া যাবে। যখন আপনার মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল, তখন তারা কমিউনিকেশন করছেন কিভাবে? নিশ্চয়ই ফোন করছেন, ল্যান্ডফোনে ফোন করছেন। আমার ধারণা গোয়েন্দা বাহিনী বা তদন্ত সংস্থা যদি এইগুলো সার্চ করে, এভিডেন্স কালেক্ট করা খুব বেশি সময়ের বিষয় না। আমার ধারণা আগামী 3 থেকে 4 মাসে এই মেজর যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে বিভিন্ন স্পটে, যাত্রাবাড়িতে, মিরপুরে, বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, এরপরে এই যে ছাত্রদেরকে ধরে নিয়ে যেভাবে ভাতের হোটেলে রাখা হয়েছে, এগুলো তো একটা মেকানিজমের অংশ ছিল, এগুলো কিন্তু খুঁজে ইজিলি পাওয়া যাবে। সুতরাং এই বিচার আমার ধারণা 3 মাসের মধ্যে ইনভেস্টিগেশন শেষ করে 1 বছরের মধ্যে বিচার। আন্তর্জাতিক মান বজায় রেখে আসলে এই স্বল্প সময়ের মধ্যে
সবগুলো বিচার সম্পন্ন করা আপনি সম্ভব দেখেন কিনা? এখানে যে আমরা মার্ডারের বলছি যে আগের কোর্ট বা আগে যেটা হয়েছে সেটি আর হবে না, নতুন বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখে চলবে বিচার। আপনি মানে যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, এটার এই ট্রাইব্যুনাল আইনের মধ্যে একটা পত্রিকার ফটোকপিও এভিডেন্স হিসেবে দেওয়া যায়। বাংলাদেশের সাধারণ যে এভিডেন্স অ্যাক্ট যেটা আছে, সাক্ষ্য আইনে কিন্তু একটা পত্রিকার কপি নিয়ে গেলেই সাক্ষ্য হিসেবে দেওয়া যায় না, একটা ফটোকপি দেওয়া যায় না। কিন্তু এই আইনে বিশেষ সেই সুবিধাটা আছে। আপনি দেখেন 1971 সালের ফোর্টনাইটলি রিপোর্ট ছিল পাকিস্তান গভর্নমেন্টের মধ্যে, ইন্টারনালি যোগাযোগের মাধ্যম যেগুলো ছিল সেই ফোর্টনাইটলি রিপোর্টের ফটোকপি উপস্থাপন করে বিভিন্ন বিষয় উপস্থাপন করে শাস্তি দেওয়া হয়েছে। তো এই আইনটা স্পেশাল আইন। এই আইনের মধ্যে এই ধরনের ডকুমেন্ট, ভিডিও, অডিও রেকর্ড সবগুলো এভিডেন্স হিসেবে উপস্থাপন করার সুযোগ আছে। সুতরাং 3 মাসের মধ্যে যদি এই প্রসিকিউশন টিম বা তদন্ত সংস্থা চায়, খুবই যৌক্তিকভাবে বেশ কয়েকটি মামলা গুরুত্ব সহকারে নিয়ে কিন্তু ইনভেস্টিগেশন শেষ করা সম্ভব, এবং সেই ইনভেস্টিগেশনের পরে ইন্টারন্যাশনাল মান বজায় রেখেই বিচার করা সম্ভব আমরা মনে করি। মুজাহিদুল ইসলাম শাহীন, আমরা আরেকটা বিরতি নিতে দেবো, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। সদুদ্দিন মাহমুদ স্বপন ভাই, আপনি নির্বাচনের কথা বলছিলেন যে নির্বাচন, মানুষ চায় যে একটি ভালো নির্বাচন বাংলাদেশে হোক এবং সেটি দৃষ্টান্ত হয়ে থাকুক, মানুষের যেন আর কখনো ভোটাধিকার নিয়ে রাস্তায় নামতে না হয়, রাজনৈতিক দলগুলো যেন এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি আর কখনোই সম্মুখীন না হয়। সেই ভালো নির্বাচনের কথা আমরা চাই, বাট সেইটার জন্য যে পদক্ষেপ প্রয়োজন, বিশেষ করে ইলিয়াস ভাইয়ের কথা যেটি, যে সরকার আসলে এই কয় মাসে সে ধরনের দৃশ্যমান কিছু করছে কিনা। ইলিয়াস ভাইয়ের সাথে আমি একদম শতভাগ একমত। সেটি হচ্ছে যে একটি সরকার কিন্তু রামকৃষ্ণ মিশন নয় বা শচীনের পীরও নয়। একটি সরকার মানে একটা শক্তি, আপনাকে সেটি প্রকাশ দেখাবার ক্ষেত্রে আপনার প্রকাশ দেখাতে হবে। আপনি দুষ্ট লোকের জন্য আমরা আতঙ্ক হবেন, আর আমার সাধারণ মানুষের জন্য আপনি তার প্রতিপালক হবেন। কিন্তু আপনি সকলের জন্য একই রকম যদি আচরণ করেন, তাহলে তো আপনার সরকার হিসাবে সেই জায়গাটা থাকে না। ভাই বলছে অনেক সাফল্যের কথা আছে, সত্যি কথা। একটি সাফল্যের জন্য আমি সরকারকে থ্যাঙ্ক দিতে চাই, যে ব্যাংক হত্যাটা বন্ধ হয়েছে। এর থেকে বড় হত্যা আর কিছু নাই। টাকা পাচার বন্ধ হয়েছে। না, পুরো অর্থনীতি তো ওটার উপরে নির্ভর করে না। ব্যাংক সব ব্যাংক মানে হত্যা করে ফেলছিল, সেখান থেকে এটা বেরিয়ে আসছে। আপনি গণ অভ্যুত্থানের পরে ভাই অনেক কথা বলছে, অনেক এই যে লুকিয়ে থাকা লোক কোথায় গেল, তারা কীভাবে দেশ থেকে বাইরে গেল। আজকে প্রশাসন, আজকে সচিবালয় যেসব ঘটনা ঘটছে, ক্যান ইউ ইমাজিন? এটা হতে পারে? প্রজাতন্ত্রের কর্মচারী দেশের মালিকের চেয়ে বড় মুখে কথা বলছে, ওরা কথায় কথায় হুমকি দিচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন বিবৃতি দেয় যে তাদের সমালোচনা করা যাবে না এবং এটা দেশে অস্থিরতা তৈরি করছে এবং বিচারের আওতায় আনা হোক এই দাবি করে যারা প্রজাতন্ত্রের সেবক, আর মালিকদেরকে হুমকি দেয়। আপনি মুক্ত স্বাধীন দেশে বাস করবেন মানে আপনি যৌক্তিক কথাও বলতে পারেন, অযৌক্তিক কথাও বলতে পারেন। অযৌক্তিক কথার আপনি যৌক্তিকভাবে তার ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু বাংলাদেশের সিভিল সার্ভিস আজকে যেই সচিবালয় যেসব নাটক করছে, যে ঘটনা ঘটে, সরকার কি করে? এখানে সরকার কিচ্ছু করবার নাই। এই যদি সরকার হয়, এই সরকার দিয়ে নির্বাচন, ইলিয়াস বলছে একটা সুষ্ঠু নির্বাচন তো সম্ভবই নয়। সেখানে যেতে খারাপ নির্বাচন হবে, কারণ এরাই তো অতীতে, এরাই তো 15.5 বছর, এদেরকে তো প্রথম গ্রেপ্তার করা উচিত ছিল। স্বপন ভাই, যে পুরনো আইনে যে নির্বাচন কমিশনটা গঠন করা হলো, পুনর্গঠন করা হলো, এই আসছি কথা, আপনি ওই যে তাড়াহুড়ার কথা যেটি যে বলছে, আমরা কয় মাসে এই সরকার, আমরা বলেছিলাম যে আমরা কমিশনগুলো করে সেই কমিশনের দ্বারা আমরা কাজ করব। প্রথম আমরা আঘাত করলাম নির্বাচন সংস্কার কমিশনে।
তার কোনো মতামত না নিয়ে আমরা রাজনৈতিক দলের চাপে, আমার দলের চাপে, আপনার চাপে নির্বাচন কোনো কমিশন আইনে গঠন করতে হলো। হ্যাঁ। গঠন করতে হলো। আপনি দুদকের কিভাবে করলেন, কোন আইনে করলেন, কোন মানে যেটিকে আপনি বলছেন যে দুদক আগের যে আইনে যাদেরকে নিয়োগ দিয়েছিলেন, যারা তার শেখ হাসিনার অধস্থন কর্মচারীর মতো আচরণ করেছে এবং বিরোধী দলের উপর নিপীড়ন, মামলা হামলা যা করবার সবই করেছে, সে একই আইনে একই বিধানে নির্বাচন কমিশন নিয়োগ দিলেন এবং দুদকের নিয়োগ দিলেন। এই দুইটা জায়গায় তো আমার এই অন্তর্বর্তীকালীন সরকার, যার কাছে মানুষের প্রত্যাশা বা আমাদের প্রত্যাশা, ছাত্রজনদের প্রত্যাশা, সেটা প্রথম দুইটা গলত্ব ধরা হয়ে গেল। এটার মধ্য দিয়ে আমরা ভুল পথে যাওয়ার চেষ্টা করছি। এই জন্য বলি, আপনাকে আর একটু বলি, যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটি বাতিল হয়েছিল, এখন যে সাইবার নিরাপত্তা যে আইন যেটা খসড়া বা অধ্যাদেশ হলো, সেখানে কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। টিআইবিও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। সেখানে এটার জন্য কমিশন হয়েছে না একটা, অলরেডি অধ্যাদেশটি হয়েছে সেখানে। আচ্ছা, এটা সম্পর্কে আমার খুব ভালো ধারণা, আমি সেটা বলছি না। আমি যেটা বলতে চাই যে এই সরকারকে যেখানে যেখানে তার শক্তি দেখাবার দরকার সেই কাজটা করতে হবে। দ্রব্যমূল্য, বাজার, এসব ক্ষেত্রে আপনি যে অতীতের ইতিহাস বা বয়ান, ইলিয়াস ভাই ভালো কথা বলছে, সাধারণ মানুষ কিন্তু যেমন রাষ্ট্রের কথা চিন্তা করে, তেমনি তার প্রতিবেলা খাবারের কথা চিন্তা করে। সে তার প্রতিবেলা খাবার নিশ্চয়তা বিধান করতে না পারলে সে কিন্তু অন্য কিছু আর মানতে চাইবে না। সেখানে যত শুদ্ধ সুন্দর ভাষায় টেলিভিশন টক শোতে আমরা সংস্কার সভার নির্বাচন, কমিশন গঠন, এগুলো যত কথাই বলি না কেন, সেগুলো সাধারণ মানুষ কিন্তু গ্রহণ করবে না। সেই জন্য প্রথম নিশ্চয়তা বিধান করতে হবে সেই জায়গাটাতে, যে মানুষ যেন বেঁচে থাকবার যে ন্যূনতম যে জায়গাটা সেই নিশ্চিত করা। সেই ক্ষেত্রে সরকারের সততার কোনো অভাব আছে এটা মনে করি না, মানুষগুলো অযোগ্য সেটাও মনে করি না। কিন্তু এটার যে একটা শক্তি হিসাবে দেখাবার যে জায়গাটা, সেই জায়গাটা যথেষ্ট দুর্বলতা, প্রায়োগিক দিকটা যেটি, সেটি যথেষ্ট দুর্বলতা আছে। এই ক্ষেত্রে সরকারকে ডক্টর ইউনূস সাহেব যেটি বলার অপেক্ষা রাখে না, আজকে ভাই যে কথাটা বললো যে প্রতিবেশী রাষ্ট্রের যেই এক ধরনের দখল করবার মতো হুমকি, আজকের বিশ্বে হয়তো সম্ভব নয় বলে সেটা করে নাই। আরেকটি কথা বলতে চাই আমি, প্রফেসর ইউনূসের মতো মানুষ যদি আজকে রাষ্ট্র ক্ষমতায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না হতেন, আমি খুব খুব ভাবি মাঝে মাঝে অন্য কারো মাধ্যমে যদি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হইতো, তাহলে হয়তো তাহলে যে কি ঘটনা ঘটাতো হতে পারে। আমি ঠিক বুঝতে পারছি না। কারণ প্রফেসর ইউনূসের যে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে অবস্থা, এটিকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই এবং এটি আমাদেরকে অনেক রক্ষাকবচ হিসেবে কাজ করছে। স্বস্তিদায়ক তবে আমাদের। স্বস্তির কথা করছে। এখন যেটা আমি আর একটা কথা বলি, সেটা হলো এই জাতীয় একটা গণ অভ্যুত্থানের পরে যে 15.5 বছরের দুঃশাসন, প্রত্যেকটা জায়গা শেষ, প্রত্যেকটা সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠান শেষ, পুলিশ শেষ, আমলাতন্ত্র শেষ, সব শেষ। এই জায়গা থেকে এটাকে পুনর্গঠন করার মধ্য দিয়ে কোনো সংস্কার যদি নাও করেন, শুধুমাত্র এগুলোকে যদি পুনর্গঠন করবেন, বদলাবেন, সেগুলোর জন্য যে কোনো এই জাতীয় গণ অভ্যুত্থানের পরে, সময় দেওয়া প্রয়োজন। যে গণ অভ্যুত্থানের পরে কিন্তু এক ধরনের অস্থিরতার সময় কাটে। কিন্তু পৃথিবীর নানা দেশে এই ঘটনা ঘটছে, আমরা বহু দেশে গণ অভ্যুত্থানের ইতিহাস দেখেছি, শুনেছি। এই সময়টা কিন্তু খুব বেশি সময় যে আমাদের পার হয়ে গেছে তা না। এই সুযোগগুলো নিয়েছে। প্রতিত সরকারের লুটের টাকা বাংলাদেশে আছে, লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে বলছে, 5,000 টাকা বাংলাদেশে আসছে, এটা ব্যবহার হচ্ছে। এইটিকে আপনি রোধ করি এবং নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করবার জন্য যে চ্যালেঞ্জিং 14টা বা 13টা আপনি কমিশন করলেন, সেগুলা কাজ করবার, সেগুলো রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করার মধ্য দিয়ে একটা ঐক্যমত তৈরি করা, ইটস নট এ ম্যাটার অফ জোক, ইটস এ বিগ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা করবার ক্ষেত্রে যে সরকার চেষ্টা করছে, সীমাবদ্ধ জায়গাও আছে প্রচুর, যেটি ইলিয়াস ভাইয়ের সাথে শতবার একমত যে আমার পেটের ক্ষুধা থাকলে অন্য কিছু আমার শুনতে মন চাইবে না। সেই জায়গাটা মোহাম্মদ স্বপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আজ আলোচনা শেষ করব। ইলিয়াস খান, পেটে ক্ষুধা থাকলে, যেটি স্বপন ভাই বলছিলেন উদাহরণ দিয়ে, বিএনপি মহাসচিব একই কথা বলছেন, আরো একটি ক্ষুধা কিন্তু আছে, সংসারের কথা বেশি চিন্তা করছে। সেটি তো সত্য। আর একটি ভোটের ক্ষুধাও কিন্তু আছে। এবার যে ছাত্র আন্দোলন করেছে, তারা ধরুন 17 থেকে 27 বছর এরকম, তারা কিন্তু ভোট দিতে পারে না কোনোদিন বাংলাদেশে, সুতরাং তারা কিন্তু ভোটও দিতে চায়। ভোটের ক্ষুধাটা ভাতের ক্ষুধার সঙ্গে সঙ্গে কিন্তু পেটের ক্ষুধার সঙ্গে সঙ্গে ভোটের ক্ষুধাটাও আছে। সংস্কারের ক্ষুধাটাও আছে ভাইয়া, এটাও বলেন, সংস্কারের ক্ষুধাটাও আছে, সেটি তো আছেই, এটা লাগবেই। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা সংস্কার ক্ষুধা সবই লাগবে। বাংলাদেশের নতুন গণতান্ত্রিক বাংলাদেশ দেখব, আমরা সেই প্রত্যাশা করছি। এবং আমাদের যে ছাত্র ভাইয়েরা যে জনতা জীবন দিয়েছে, এর জন্য বিফলে না যায়, আমরা বারবার প্রতারিত হতে চাই না। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ। ইলিয়াস খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুজাহিদুল ইসলাম শাহিন, আমরা আলোচনা শেষ করব। নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ চাই, বারবার যেন আমরা
প্রতারিত না হই, সেই শঙ্কা তৈরি হয়েছে কিনা? কারণ আপনি জানেন যে ছাত্রদের বিশেষ করে গতকালের সমাবেশ থেকে ছাত্র নেতারাই বলেছেন যে কেউ গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করলে তাকে ছাড় দেয়া হবে না। জি। এরই মধ্যে সেরকম কোনো প্রক্রিয়া বা সেরকম কোনো চিহ্ন আভাস তৈরি হয়েছে কিনা? আমার মনে হয় এখানে ছাত্রদের মধ্য থেকে মাত্র 2 জন সরকারে আছেন, বাকি গভর্নমেন্টের বাকি যারা তিনজনের মানে সেখানে একজনের কোনো ইয়া নাই, কোনো মন্ত্রণালয়ে দেয়া হয়নি। তো এই 3 জন আর তার বিপরীতে কিন্তু আছেন হলো অনেক সিনিয়র ব্যক্তিগণ আছেন উপদেষ্টা। আমার মনে হয় যে ছাত্ররা গভর্নমেন্টকে একদম কবজা করে ফেলবে, অনেক কিছু গভর্নমেন্টের মাধ্যমে করিয়ে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না। তবে ছাত্ররা যদি মনে করে বাংলাদেশের গণতন্ত্রের জন্য নতুন একটি আইডিয়া বা মানে চিন্তা করা উচিত, বা চিন্তা করার মধ্যে কিছু আসা উচিত, বা ডানপন্থী গণতন্ত্রপন্থী কোনো দল হওয়া উচিত, যদি ছাত্ররা সেটা মনে করে থাকে তো সেটা করতেই পারে তারা। এদেশ তো গণতান্ত্রিক দেশ, যে কোনো কারো ব্যক্তির রাজনৈতিক দল করার ক্ষমতা আছে বা অধিকার আছে। তো সেটা করে যদি বাংলাদেশের নির্বাচনের জন্য যদি একটা পরিবেশ তৈরি হয়, অথবা বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য কোনো ভালো দল আসলে যদি দেশের ভালো হয়, তাহলে সেটা আসতেই পারে, সেটা তো শঙ্কার কিছু নাই। আর মানুষজন যদি মনে করে এই নতুন দলকে ভোট দিবে তাহলে দিবে, যদি মনে করে না বিএনপিকে ভোট দিবে দিবে, যদি মনে করে জামাতকে বা অন্য দলকে ভোট দিবে সেটা দিতেই পারে, জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা চাই ভোটটা ফেয়ার হোক, যে দল ভোট পাবে সে যেন ফেয়ার ভোটে হয়ে আসে। আর একটা বিষয় এখানে বলছেন কিছুক্ষণ আগে শহীদ ভাই, সেটা হলো যে নির্বাচন কমিশন এবং দুদক নিয়োগ হয়ে গেছে। আপনি দেখেন আগের আইনের অধীনে যদি দুদকের কমিশনার নিয়োগ দেওয়া না হতো বা চেয়ারম্যান নিয়োগ দেওয়া না হতো, তাহলে একটা সমস্যা আছে। সমস্যা হলো আমরা দুর্নীতির বিচার চাই, কিন্তু এই বিচার করতে গেলে কিন্তু কমিশন লাগে, এই দুর্নীতির মামলা করতে কিন্তু কমিশনের সিদ্ধান্ত লাগে। সুতরাং কমিশনের চেয়ারম্যান নাই, কমিশনের কোনো কমিশনার নাই, তাহলে কিন্তু এই মামলাগুলো প্রসিড করার কোনো সুযোগ নেই। মূলত ওই কারণেই কিন্তু এই সমস্যার সমাধানের জন্য ইমিডিয়েটলি আগের আইনের অধীনে কিন্তু নিয়োগগুলো দেওয়া হয়েছে। পরবর্তীতে আইন সংস্কার করে সেটা যেভাবে আইন আসবে সেভাবে সেটাকে ইয়া করে নিবে, তারা অ্যাডজাস্ট করে নিবে। নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের বিষয়টা হলো যে কমিশনের তো কিছু রুটিন ওয়ার্ক থাকে। আপনার ইলেকশনের জন্য এখানে ভোট করতে হয়, মানে প্রত্যেক বছর যারা ভোটার হয় তাদের মানে নতুন ভোটার করতে হয়, আরও অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের বিষয় আছে। যদি সংস্কারের পরে যদি আইন সংশোধন করতে হয়, সেই আইনের অধীনে যদি নির্বাচনের অন্য কোনো কাঠামো তৈরি হয়, তো সেটা সেভাবে হবে। তখন এই ইলেকশন কমিশনাররা পদত্যাগ করবেন, চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবেন, করে সেই আইনের অধীনে নতুনভাবে কমিশন গঠন হবে। তো কোনো আইনগত কোনো বাধা আমি দেখছি না। সবচেয়ে শেষ কথা হলো যে আমার মনে হয় যে যেই রক্তের পরে, এত মানুষের রক্তের পরে বাংলাদেশ থেকে ফেসিবাদ দূর হয়েছে, আমার বিশ্বাস 2025 সালে সংস্কারের মাধ্যমে এই বাংলাদেশ পুনর্গঠিত হবে, এই বাংলাদেশ ভালোভাবে বিনির্মাণ হবে, এবং এই তরুণ ছাত্রদের মাধ্যমে এবং তাদের হাতেই আমার মনে হয় সেই বিনির্মাণটা হবে। এবং সেখানে অন্যান্য রাজনৈতিক দল সহযোগিতা করলে এটা তাদের ক্রেডিট হবে যে আমরাও এই ছাত্রদের সাথে, আমরাও তরুণদের সাথে একীভূত হয়ে বাংলাদেশ সংস্কারে অংশগ্রহণ করেছি। এই যে আপনি বললেন যে তরুণদের হাতে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, তারা তো নতুন রাজনৈতিক দল করছে, ভোটের পরে কি তাদের হাতেই তারাই কি দেশ পরিচালনায় যাচ্ছে? দেখেন, তরুণরা যদি রাজনৈতিক দল করার সিদ্ধান্ত নিয়ে থাকে, তো সাংবিধানিকভাবে বা বাংলাদেশের আইনের কাঠামোর মধ্য থেকে এটা তো আইনগতভাবে বাধার কিছু নাই। মানুষের বা জনগণের শঙ্কিত হওয়ার কিছু আমি দেখি না। যদি জনগণ তাদেরকে ম্যান্ডেট দেয়, যদি নিরপেক্ষ ভোটের মাধ্যমে তারা জনগণের সমর্থন আদায় করতে পারে, আমার তো মনে হয় যে এরকম আরও অনেক দল আসতে পারে। নতুন নতুন অনেক দল হচ্ছে, হোক, সমস্যাকে আমরা সুযোগ দিই, আমরা শত ফুল ফুটতে দিই। আমরা কেন বিএনপি রাজনীতি করতেছে, জামাত রাজনীতি করতেছে, আওয়ামী লীগ তো ফেসিবাদী রাজনীতি করে বিদায় হয়ে গিয়েছে। এখন নতুনরা যদি এসে এই কাঠামোর মধ্যে ভালো কিছু করতে পারে, আমার তো মনে হয় সবার সুযোগ দেওয়া উচিত। সুযোগ দেওয়া না দেওয়ার প্রশ্ন না, নতুন চিন্তা, নতুন রাজনীতি, নতুন বিষয় নিয়ে সামনে যারা এগিয়ে আসবে তারা তাদের পথ তারাই দেখবে, রাস্তা করে নিবে, তাদেরকে তো রাস্তা কেউ দিয়ে দিবে না, তাদেরকে স্ট্রাগল করে আসতে হবে, এটা প্রতিহত করার বিষয় নাই, আসতে হবে। বরং নতুন চিন্তা নিয়ে সামনে গিয়ে এগিয়ে আসতে আমরা সাধুবাদ জানাতে চাই। আমি বারবার সেটাই বলছি যে নতুনরা যদি আসে, তাদেরকে যদি রাস্তা তৈরি করে তারা নেয়, তাহলে তো আমাদের বাধা দেওয়ার কিছু নাই সেখানে। এই সাধুবাদটা রাজনৈতিক দলের পক্ষ থেকে কতক্ষণ থাকবে সেটি একটু চিন্তার বিষয়, যে যদি ক্ষমতার ছায়া, ক্ষমতার একটা লাইনে যোগ করি, যেটি ভাই বললেন, সেটি হচ্ছে একটা সংকট আছে, সেটি কিংস পার্টি নামক একটা বিষয় আমাদের ভিতরে খুব কাজ করছে। সেই ব্যাপারে আমাদের এটা বলতে চাই যে আমরা প্রত্যাশা করতে চাই নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যারা সবচেয়ে বেশি কথা বলছে ছাত্ররা, আমরা রাজনৈতিক দলের তুলনায় তারা কিন্তু এগিয়ে আছে এই প্রশ্নে। হ্যাঁ, এই অভিযোগটা তাদের দিকে যেন না উঠে বা এটি যেন প্রমাণিত না হয় যে তারা সরকারের কোনো অনুকম্পা নিয়ে
রাজনৈতিক এই দল সরকারি করেছে, দল রয়েছে। আমরা এটা বিশ্বাস করি না যে আজকে সরকার যারা আছে প্রফেসর নিউজ সহ দ্বারা তাদের কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে অথবা ভবিষ্যতে তারা কিছু করতে চায়, এটা আমরা বিশ্বাস করতে চাই না, বিশ্বাস করিও না আমি। কিন্তু একই সাথে ছাত্ররা যেহেতু এক ধরনের সম্পৃক্ততা আছে, এটি যেন কখনোই এটি প্রমাণিত না হয় যে তাদের এই রাষ্ট্র দল গঠন করবার প্রক্রিয়ায় রাষ্ট্রের সম্পৃক্ততা ছিল, এটি হলে ক্ষতিকর হবে, স্বপন ভাই, সম্ভাবনাটা আলোচনা নষ্ট হবে। আজ শেষ করবো, হাতে একদমই সময় নেই। মুজাহিদুল ইসলাম শাহিন, শহীদুদ্দিন মাহমুদ স্বপন এবং ইলিয়াস খান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন কোনো বছর হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।